ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দিল ব্রিটেন, আগামী সপ্তাহেই প্রয়োগ। করোনায় দেশে আরও ৩৮ মৃত্যু। আঙ্কারায় হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য, ঢাকায় আতাতুর্কের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আসছেন তুরস্কের রাষ্ট্রপতি। কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধা আতিক হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ১ জন খালাস। পলাতক পিকে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, মামলার অগ্রগতি নিয়ে হাইকোর্টের ক্ষোভ। পোশাক শিল্পে বেড়েছে ক্রেতার আস্থা, তৈরি হয়েছে বিনিয়োগের ক্ষেত্র। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। বিজয়ের ৪৯ বছরে সব সূচকেই পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ, নেতৃত্বই অগ্রগতির নিয়ামক। মহামারী করোনা মোকাবেলায় বিশ্বে প্রথমবারের মতো অনুমোদন পেল ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন। যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্যের নিয়ন্ত্রক সংস্থা ভ্যাকসিনটি ব্যবহারের অনুমতি দিয়েছে। আগামী সপ্তাহ থেকে অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে প্রয়োগ। রিপোর্ট দুলি মল্লিকের। মহামারী করোনা মোকাবেলায় নতুন অধ্যায়ের সূচনা। বহু প্রতীক্ষিত ভ্যাকসিন এবার প্রয়োগের পর্যায়ে। ভ্যাকসিন তৈরির দৌড়ে ১.৫ শতাধিক কোম্পানি থাকলেও শেষ পর্যন্ত যৌথভাবে মার্কিন ফাইজার ও জার্মানির বায়োএনটেকের উদ্ভাবিত ভ্যাকসিনেই প্রথম গ্রহণযোগ্যতা পেল। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য এ ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে। দেশটির ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্যের নিয়ন্ত্রক সংস্থা MHRA জানায়, দ্রুত ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হলেও কার্যকারিতা ও নিরাপত্তার দিক বিবেচনায় কোনো ছাড় দেওয়া হয়নি। এ ভ্যাকসিনের অল্প মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া থাকলেও এটি ৯৫% কার্যকর। The UK government has now accepted this advice and has made the decision to approve the vaccine for use with some conditions. আগামী সোমবার থেকেই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকাদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। এখন পর্যন্ত ৪ কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার দিয়েছে যুক্তরাজ্য, যা দিয়ে ২ কোটি মানুষকে ২টি করে ডোজ ভ্যাকসিন দেওয়া যাবে। 50 hospitals across the country are already set up and waiting to receive the vaccine. মেসেঞ্জার আরএনএ প্রযুক্তিতে তৈরি এ ভ্যাকসিন সংরক্ষণে -৭০°C তাপমাত্রার প্রয়োজন। তাই পরিবহন ও সংরক্ষণ চ্যালেঞ্জিং হলেও এরই মধ্যে সেই বাধাও কাটিয়ে উঠেছে ফাইজার বায়োএনটেক। বিশেষ সীমায়িত বক্সেই শুরু হয়েছে সরবরাহের কাজ। আগামী ২৯ ডিসেম্বর একই ভ্যাকসিনের অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে ইউরোপীয় ইউনিয়ন। ফাইজারের পর অনুমোদনের দৌড়ে রয়েছে মার্কিন মডার্না ও অক্সফোর্ডের ভ্যাকসিন। ধারণা থেকে বাস্তবে রূপ নিতে মাত্র ১০ মাস সময় নিয়েছে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন। বিশ্বে এখন পর্যন্ত প্রচলিত সব ভ্যাকসিনের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে বানানো ভ্যাকসিন এটি। দুলি মল্লিক, ২১ টেলিভিশন। এদিকে কোভিড-19-এ দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২,১৯৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ১১৮টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ১৫,৯৭২ জনের। ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৩.৭৬%। এ পর্যন্ত শনাক্তের হার ১৬.৭৪%। এখন পর্যন্ত মারা গেছে ৬,৭১৩ জন। মৃত্যুর হার ১.৪৩%। সুস্থতার হার ৮২.১৮%। করোনায় এ পর্যন্ত পুরুষ মারা গেছে ৫,১৪১ জন ও নারী ১,৫৭২ জন। এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য হচ্ছে তুরস্কের রাজধানী আঙ্কারায়, জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। একই সাথে ঢাকায় হবে তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের ভাস্কর্য। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে আসবেন তুরস্কের রাষ্ট্রপতি। সাইদুল ইসলামের রিপোর্ট। বুধবার তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন তারা।
পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। তুরস্কের রাষ্ট্রদূত বলেন, গুরুত্বপূর্ণ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে আঙ্কারায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। To symbolize the importance of both Bangabandhu for Bangladesh and Kemal Atatürk for Turkey, we had decided to set up the sculptures of both leaders of our nations. Already two streets, one in Ankara is named after Bangabandhu Sheikh Mujibur Rahman. তুরস্কের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ঢাকায় হবে কামাল আতাতুর্কের ভাস্কর্য। টার্কিশ প্রেসিডেন্ট অনারেবল এরদোগানকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের ক্লোজিং সেরেমনিতে, এবং তিনি আসবেন বলে সম্মতিও দিয়েছেন। তারা সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই যে তুরস্কের রাজধানী আঙ্কারাতে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের, একই সাথে ঢাকায় আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের আরেকটি ভাস্কর্য এখানে স্থাপনের। তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুল ও বাংলাদেশের চট্টগ্রামেও এরকম আরও কিছু করা যায় কিনা তা নিয়েও কথা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। যে এরকম কিছু করা যায় কিনা সেটি নিয়েও আমরা আলোচনা করেছি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলায় 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় দেন। আহমদ বাবুকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতিকুল্লাহ চৌধুরী নিখোঁজ হন 2013 সালের 10 ডিসেম্বর। পরদিন দোলেশ্বর এলাকা থেকে একজনের আগুনে পোড়া বিকৃত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশের সঙ্গে থাকা কাগজপত্র ও এটিএম কার্ড দেখে ওই ব্যক্তিকে আতিকুল্লাহ চৌধুরী হিসেবে শনাক্ত করে পরিবারের সদস্যরা। এ ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্ত শেষে 2015 সালের 31 জানুয়ারি 8 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। একই বছরের 2 জুলাই অভিযোগ গঠন করেন আদালত। চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা হলো বুধবার। গুলজার হোসেন মেম্বার সহ 7 জন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করিয়াছেন। চেয়ারম্যান সাহেবকে তেল দিয়ে পোড়ানোর জন্য 7 জনকে 201 ধারা 7 বছর কারাদণ্ড প্রদান করছেন। আসামি সম্পার অভিযোগ প্রমাণিত না হয় তাকে আদালত বেকসুর খালাস প্রদান করেছেন। আমরা মনে করি যে এই আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমরা এই রায়কে সমর্থন করি না। এই রায়ের বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্টে আপিল করব। রায়ের প্রতিক্রিয়ায় সন্তুষ্ট প্রকাশ করেন আতিকুল্লাহ চৌধুরীর পরিবারের সদস্যরা। এই রায়ে আমি সন্তুষ্ট এবং বাকিটুকু যিনি খালাস পেয়েছেন উনি আমরা আদালতের অবজারভেশন সাপেক্ষে বাকি সিদ্ধান্ত নিব। এদিকে আদালত চত্বরে মানববন্ধন করে রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানায় কেরানীগঞ্জের বাসিন্দারা। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। অর্থ পাচারের অভিযোগে পলাতক পিকে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মহানগর দায়রা জজ আদালত। এর আগে 2.5 মাসেও পরোয়ানা জারি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ। এদিকে মামলার সর্বশেষ অগ্রগতি জানাতে 9 ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। শাকেরা আরজুর রিপোর্ট। প্রায় 3.5 কোটি টাকা অর্থ পাচারের মামলায় পলাতক পিকে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালত এই পরোয়ানা জারি করেন। পিকে হালদারের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ ওয়ারেন্ট ইস্যু করেছে। আগামী রোববার নাগাদ আমরা আদেশের কপি পাবো। আদেশের কপি পেলে আদালতে আমরা এটা দাখিল করে দেব। এর আগে পিকে হালদারের বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে দুদক। প্রতিবেদনে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে 2.5 মাসেও অগ্রগতি না দেখে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সাহায্যে পিকে হালদারকে দেশে ফেরানোর কথা উল্লেখ রয়েছে। রাষ্ট্রপক্ষকেও যে অন্যান্য রেসপন্ডেন্ট আছে তাদের বিষয়ে হলফ আকারে আগামী
9 ডিসেম্বর জানাতে বলেছে। এদিকে পিকে হালদারের গ্রেফতারের বিষয়ে দুদক কিছু জানায়নি বলে প্রতিবেদন দিয়েছে পুলিশ সদর দপ্তর। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে অর্থ পাচারকারীদের আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেন হাইকোর্ট। কোনো দুর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া যে স্বপ্ন, সেটা আমাদেরকে সকলকে বাস্তবায়ন করতে হবে। যত ক্ষমতাশীলই হোক, মানে সবাইকে দুর্নীতিবাজকে আমাদের ধরতে হবে। আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের এমডি পিকে হালদার দেশে ফিরতে চান বলে হাইকোর্টকে জানালেও পরবর্তীতে তিনি আর ফেরেননি। কানাডায় পলাতক পিকে হালদারের বিরুদ্ধে সব মিলিয়ে প্রায় ৩.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। অর্থ পাচার সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে আনসার ভিটিপির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জালিয়াতি করে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। একই সঙ্গে উপার্জিত টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। সম্প্রতি এমন অভিযোগ পেয়ে তা যাচাই বাছাই করে দুদকের উচ্চ পর্যায়ের টিম এরপরে তা অনুমোদনের জন্য কমিশনে দেয়া হয়। পরে এ ব্যাপারে অনুসন্ধান কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। একজন পরিচালকের নেতৃত্বে 2 সদস্যের এই কমিটিতে রয়েছেন আরও একজন উপপরিচালক। তারা বিভিন্ন দপ্তরের সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দি সম্পর্কে তথ্য উপাত্ত চাইবেন বলে জানা গেছে। আন্তর্জাতিক শর্ত ভঙ্গের আশঙ্কায় কানাডার বেগমপাড়া কিংবা মালয়েশিয়ায় অর্থ পাচারকারীদের তালিকা আপাতত হাইকোর্টে দাখিল করা সম্ভব নয়, জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এ বিষয়ে 17 ডিসেম্বর হাইকোর্টকে হলফনামা আকারে জানানো হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বলছে, গোপনীয়তার স্বার্থে তালিকা দেওয়া সম্ভব নয়। অর্থ পাচারের তথ্য পাওয়া গেলে তা শুধুমাত্র ইন্টেলিজেন্সে ব্যবহার হয়, তবে প্রয়োজন হলে পরবর্তীতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে চাইতে হবে। গেল 22 নভেম্বর হাইকোর্ট এক সুমোটো আদেশে পাচারকারীদের তালিকা দাখিলের নির্দেশ দেন। আমরা বলেছি, যতই সময় সাপেক্ষ হোক, দেশের সাথে, জাতির সাথে কাজ করতে হবে এবং মহামান্য হাইকোর্ট যখন আদেশ দিয়েছে সেগুলো আস্তে আস্তে দিতে হবে। 17 ডিসেম্বর তারিখ আছে, সেটা আরো বিস্তারিতভাবে হয়তো হাইকোর্টকে আমরা জানাবো। দেশের তৈরি পোশাক শিল্পে মান নিশ্চিত করার ফলে গ্রাহকের আস্থা বেড়েছে, পাশাপাশি বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্র তৈরি হয়েছে। এমন মত উঠে এসেছে বাংলাদেশ সোসাইটি ফর টোটাল ম্যানেজমেন্ট আয়োজিত কনভেনশনে। বিশ্ববাজারে টিকে থাকতে এই মান ধরে রেখে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক কোয়ালিটি কন্ট্রোল কনভেনশনের 45তম আয়োজন। আয়োজক BSTQM। 3 দিনের এ আয়োজনে অংশ নিয়েছে ICQCC সার্কেলের 14 দেশের 2000 ডেলিগেট। উদ্বোধনী অনুষ্ঠানে লিখিত বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি দেশের তৈরি পোশাক খাত মানের বিবেচনায় গ্রাহকের আস্থা অর্জন করেছে বলে উল্লেখ করেন। বাণিজ্য মন্ত্রী এ খাতের সম্ভাবনা তুলে ধরে বিনিয়োগের আহ্বান জানান। Quality is a major steps they shall have to take, and without this quality product, our production and our goods cannot be accepted, will not be accepted by the buyer. So quality is really known word, but here if people are working in that regard, that quality should be a regular practice and how to develop that thing. 3 দিনের এ সম্মেলনে গুরুত্ব পাবে কোয়ালিটি ম্যানেজমেন্ট ও ব্যবসায় উৎকর্ষতা অর্জনে সম্ভাবনার নানা দিক। When we feel the necessity of disseminating this quality consciousness in the society. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সগীরা মোরশেদ হত্যা মামলার বিচার ফের শুরু, ভাসুর সহ 4 জনের বিরুদ্ধে চার্জ গঠন। শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে প্রয়োজনে সংলাপ, খাগড়াছড়িতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, কাপ্তাই লেকে নৌকা বাইচ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বিএনপি সুবিধাবাদ জিন্দাবাদে বিশ্বাস করে বলেই দুর্নীতিবাজদের দলে প্রশ্রয় দেয়, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি ধামরাইয়ে 4 লেনের নয়ারহাট সেতু নির্মাণ কাজ উদ্বোধন করে তিনি বলেন,
বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশ ও জনগণের বিরোধিতা করছে। আপনারা তো জনগণের পাশে না দাঁড়িয়ে গণমাধ্যম আর ফেসবুকে কথামালার বৃষ্টি জড়িয়ে যাচ্ছেন। মহামারীর প্রভাবে গোটা বিশ্ব যখন টালমাটাল, তখন জীবন জীবিকার চাকা সচল রাখতে দেশরত্ন শেখ হাসিনা যে দূরদর্শিতা মানবিকতা দেখিয়েছেন তা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। অথচ জনগণের দুঃসময়ে কোনো ভূমিকা না রেখে শুধু বক্তৃতা, বিবৃতি, বিএনপি লিপ সার্ভিসই হচ্ছে তাদের এখনকার রাজনীতি। 3 দশক আগে রাজধানীর সিদ্ধেশ্বরীতে চাঞ্চল্যকর সগীরা মোরশেদ হত্যা মামলায় ভাসুর সহ 4 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস মামলা থেকে আসামিদের অব্যাহতির আদেশ নাকচ করে 11 জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। 1989 সালে ভিকারুননিসা স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে ছিনতাইকারীদের গুলিতে খুন হন সগীরা মোরশেদ। ওই দিনই রমনা থানায় মামলা হয়। গোয়েন্দা পুলিশ চার্জশিট দেওয়ার পর 1991 সালের 17 জানুয়ারি বিচার শুরু হয়। পরে আদালতে নারাজি দিলে হাইকোর্টের আদেশে স্থগিত থাকে। দীর্ঘ 30 বছর পর মামলাটি তদন্ত করে PBI। তদন্তে সগীরা মোরশেদের ভাসুর ডাক্তার হাসান আলী চৌধুরী, তার স্ত্রী সাইদাতুল মাহমুদা, হাসান আলীর শ্যালক আনাস মাহমুদ এবং ভাড়াটে খুনি মারুফের বিরুদ্ধে চার্জশিট দেয় PBI। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট গঠনের আদেশ দেন বিচারক। তবে দীর্ঘদিন পর হলেও বিচার শুরু হওয়ায় সন্তুষ্ট পরিবারের সদস্যরা। আমি আশাবাদী, আশা নিয়ে আছি। যদি আজকে একটু নিরাশ হয়েছে, আমার মনে হয় বেলটা আরো পরে দিলেই ভালো হতো। কেসটা লিপিবদ্ধ করা হয়েছে, এটা আমার জীবনে একটি বড় পাওয়া বলা চলে। এবং আমাদের সন্দেহের তীর আমার চাচা এবং চাচির প্রতি ছিল। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। অতিরিক্ত দায়রা জজ যে সাপ্লিমেন্টারি চার্জশিটের বিষয়টা তার আদেশে উল্লেখ করেছেন, ওই আদেশের ওই অংশটুকু এটা আইন বহির্ভূত এবং দ্যাট ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। ন্যায় বিচার নিয়ে আশাবাদী রাষ্ট্রপক্ষের আইনজীবী। 302, 201, 506 এবং 34 ধারায় চার্জ গঠন করা হয়েছে এবং চার্জ গঠনের সময় তাদের পক্ষের বিজ্ঞ লয়ার যারা ছিলেন ওনারা ডিসচার্জের পিটিশন করেছিল এবং সেই ডিসচার্জের পিটিশন নামঞ্জুর করে আজকে আমরা এই 4 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছি। মানে যা আর কি তার জামিন শুনানির জন্য করেছিল, তিনি অসুস্থ, আগামী ধার্য তারিখ পর্যন্ত তাকে জামিন মঞ্জুর করেছে। আগামী 11 জানুয়ারি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। 2 কিডনি অপসারণের ঘটনায় BSMMU কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নয় মানবাধিকার কমিশন গঠিত তদন্ত কমিটি। বুধবার দুপুরে কমিটির প্রধান আল মাহমুদ ফাইজুর রহমান কবির প্রায় 2 ঘণ্টা এ বিষয়ে কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। কমিটি প্রধান আরও জানান, প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে, তদন্ত কাজ এগিয়ে যাবে যথানিয়মে। রাসেল খানের রিপোর্ট। 2018 সালের 5 সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMUতে চলচ্চিত্র পরিচালক রফিক শিকদারের মা রৌশন আরার বাঁ কিডনি অস্ত্রোপচার করে অপসারণ করা হয়। পরদিন ICU খালি না থাকায় মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয় রৌশন আরাকে। 7 সেপ্টেম্বর ল্যাবের পরীক্ষায় দেখা যায় রৌশনের একটি কিডনিও নেই। এ নিয়ে আলোচনা সমালোচনার জন্ম নেয়। থানায় সাধারণ ডায়েরি করেন পরিচালক রফিক শিকদার। প্রায় 2 বছর পর আসে তদন্ত প্রতিবেদন। তদন্ত কমিটি গঠন করে জাতীয় মানবাধিকার কমিশন। 4 জনকে আসামি করে গেল সপ্তাহে শাহবাগ থানায় মামলা হয়। BSMMU বলছে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আর সবচেয়ে বড় জিনিস, যখন একটা বিষয় কোর্টে চলে যাবে তখন কিন্তু কোর্টের সিদ্ধান্ত কিন্তু আমাদের জন্য পূর্ণাঙ্গভাবে পালনীয়। এখন কোর্টে বিচারাধীন আছে, ওখান থেকে যা কিছু হবে সে অনুযায়ী আমরা বাকি ব্যবস্থা গ্রহণ করব। মামলা হওয়ার পরও আসামিরা কর্মস্থলে যোগ দেয় ক্ষোভ প্রকাশ করেন মানবাধিকার কমিশন। কার অপরাধ বা এখানে নেগলিজেন্সি আছে কিনা বা কোনো অপরাধ, এই বিষয়ে ওই প্রতিবেদনে আপাতত আমরা দেখেছি স্পষ্ট কিছু নেই। অভিযোগ রয়েছে মামলার অন্যতম আসামি ডাক্তার মামুনের মায়ের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। তখন ওই সময় কাদের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে তাদের তথ্য চেয়েছে কমিশন। ওনারা তদন্ত করে এটা একটা ক্লিনিক্যাল টেস্ট করেছিলেন
ওই কিডনিটার যে হর্ষ ছিল কি ছিল না এই ব্যাপারে কোনো রিপোর্টে কোনো কিছু উল্লেখ নেই। আর ওনারা যেটা তদন্ত করেছিলেন সেই তদন্তের মধ্যেও ওইটা যে হর্ষ ছিল এটার কোনো প্যাথোলজিক্যাল টেস্টের রিপোর্ট আমরা এখন পর্যন্ত পাইনি। প্রতিবেদন তৈরিতে দীর্ঘ সময় নেয়ার কারণ খতিয়ে দেখতে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে যাবে মানবাধিকার কমিশন গঠিত তদন্ত কমিটি। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর সকল জলাশয় পরিষ্কার পরিচ্ছন্ন করে ঢাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করার ঘোষণা দিলেন দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এক অনুষ্ঠানে তিনি বলেন, 1 ডিসেম্বর থেকে 11টি খালের দায়িত্ব নিয়েছে দক্ষিণ সিটি। যেসব খাল বর্জ্যের কারণে বন্ধ হয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ নান্দনিক পরিবেশ সৃষ্টির প্রকল্প নেওয়া হয়েছে। তাছাড়া মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সারা বছরই চলমান রাখার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, এবছর ডেঙ্গুর কারণে কোনো প্রাণহানি ঘটেনি। আমরা যে কোনো সময়ের চেয়ে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমকে অত্যন্ত বেগবান করেছি এবং ইনশাআল্লাহ এবছর আমরা কোনো ডেঙ্গুর কারণে কোনো প্রাণহানি আমরা ইনশাআল্লাহ ঘটতে দিই নাই। দ্বিতীয় দফায় 61 পৌরসভায় 16 জানুয়ারি ভোট হবে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। বলেছেন, স্থগিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোট ডিসেম্বরের শেষ দিকে হতে পারে। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মোহাম্মদ আলমগীর। জানান, মনোনয়নপত্র দাখিল 20 ডিসেম্বর, যাচাই বাছাই 22 ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 29 ডিসেম্বর। 61 পৌরসভার মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট হবে 29টি পৌরসভায়, ব্যালটে হবে 32টিতে। শান্তি চুক্তির সবগুলো ধারার পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বক্তারা। পার্বত্য শান্তি চুক্তির 23 বছর উপলক্ষে সচিবালয়ে আলোচনায় তারা বলেন, আওয়ামী লীগ সরকারই ঐতিহাসিক এই চুক্তি করেছিল। এতে পাহাড়ে ফিরে এসেছে শান্তি, তবে তা বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, চুক্তির যে সকল ধারা পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি তা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। প্রয়োজনে সংলাপের আয়োজন করা হবে। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে পার্বত্য শান্তি চুক্তির 23 বছর পূর্তি পালন করা হয়েছে। খাগড়াছড়ি রিজিয়নের বিভিন্ন জোনে স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী। রিজিয়নের আওতাধীন 5টি আর্মি ও 2টি বিজিবি জোন সহ 7টি জোনের মাধ্যমে এই সহায়তা দেয়া হয়। বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। রাঙামাটিতে আলোচনা সভা করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। প্রধান অতিথি ছিলেন সমিতির সহসভাপতি উষাতন তালুকদার। রাঙামাটি সেনা রিজিয়নের সহযোগিতায় সদর জোনের উদ্যোগে কাপ্তাই লেকে হয় নৌকা বাইচ। এতে 46টি দল অংশ নেয়। এবার বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয়। যে পাকিস্তানকে হারিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম, সেই পাকিস্তান থেকে এখন প্রায় সব সূচকেই এগিয়ে বাংলাদেশ। রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, জিডিপি প্রবৃদ্ধি সহ আর্থসামাজিক সব খাতেই বাংলাদেশের ধারে কাছে নেই পাকিস্তান। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের এই অগ্রগতির পেছনে আছে প্রতিটি খাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। সেই সাথে নেতৃত্বেরও বড় ভূমিকা দেখছেন তারা। মেহেদি হাসানের রিপোর্ট। गलती से बना, बंगालियों को इंसाफ नहीं दिया गया, जबकि आज वही कुछ फाटा और बलूचिस्तान में हो रहा है। हमारा मुल्क टूटा, गलती हमारी थी, हमने इंसाफ नहीं दिया अपने लोगों को। 1960 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের জিডিপির আকার ছিল 17.9 বিলিয়ন মার্কিন ডলার, আর 13.7 বিলিয়ন ডলার ছিল পশ্চিম পাকিস্তানের জিডিপি। ওই সময় এই ভূখণ্ডের উৎপাদন ও অর্থনীতি সমৃদ্ধই ছিল। এক দশকের অর্থনৈতিক শোষণে পশ্চিম পাকিস্তানের অর্থনীতি ফুলে ফেপে ওঠে। জিডিপি উন্নীত হয় 27.5 বিলিয়ন ডলারে, আর 26.4 বিলিয়ন ডলার নিয়ে পেছনে পড়ে পূর্ব পাকিস্তান। বৈষম্য থেকেই বাঙালির মুক্তির আকাঙ্ক্ষা। মুক্তিযুদ্ধে আসে বিজয়, হানাদারদের ভয়ানক থাবায় ক্ষতবিক্ষত অর্থনীতি। শূন্য থেকে নতুন বাংলাদেশের অর্থনীতির যাত্রা শুরু। বিজয়ের 49 বছরে তলাবিহীন ঝুরি বাংলাদেশের অর্থনীতির সত্যিকার বিজয় হয়েছে। সব সূচকই পাকিস্তান থেকে অনেক এগিয়ে বাংলাদেশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন 41 বিলিয়ন ডলার, যেখানে পাকিস্তানের মাত্র 19 বিলিয়ন ডলার। আর মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশে 84 টাকা পাওয়া গেলেও পাকিস্তানের গুনতে হয় 160 রুপি। অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে সন্তুষ্ট বিশ্লেষকরা। বাংলাদেশ স্বাধীন হয়েছিল
এই দেশের অগ্রগতির জন্য, মানুষের অগ্রগতির জন্য, সেখানে আমরা অনেকখানি সফল হয়েছি। এখন অনেক পথ বাকি। যে বঙ্গবন্ধু যেটা বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, সেই মুক্তি আসতে এখন অনেক সময় লাগবে। বাংলাদেশের $44 বিলিয়ন বৈদেশিক ঋণের বিপরীতে পাকিস্তানের ঋণ $113 বিলিয়ন। রপ্তানি বাণিজ্যেও বাংলাদেশের পেছনে পাকিস্তান। গত অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল $33.67 বিলিয়ন, সেখানে পাকিস্তানের আয় $22.5 বিলিয়ন। মহামারীর মধ্যেও গেল অর্থবছরে বাংলাদেশের 5.24% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করলেও পাকিস্তানের জিডিপি সংকুচিত হয়েছে 0.4%। শুধু অর্থনীতি নয়, নারীর ক্ষমতায়ন, পরিবার পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, টিকাদান কর্মসূচির মতো সামাজিক সূচকগুলোতে অনেক আগেই পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। টেকসই উন্নয়নের তিনটা দিক আছে। একটা দিক হচ্ছে সামাজিক উন্নয়ন, একটা দিক হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, আর একটা দিক হচ্ছে পরিবেশগত উন্নয়ন। তো কাজেই সামাজিক উন্নয়ন ছাড়া অর্থনৈতিক অগ্রগতি হতে পারে, কয়েকজনের হতে পারে। 2041 সালের মধ্যে উন্নত দেশের কক্ষপথে বাংলাদেশ, আর বৈদেশিক ঋণের বোঝায় জর্জরিত 71-এর পরাজিত পাকিস্তান। বাংলাদেশের অর্জন এখন পাকিস্তানিদের কাছে শুধুই স্বপ্ন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে ভ্যাট আদায়ে ইএফডি ব্যবহারের অসুবিধা চিহ্নিত করে শিগগিরই সমাধান জানিয়েছে এনবিআর। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত 6.5 কোটি, মৃত্যু 14,86,000। দেখছেন রাত 11টার 21 সংবাদ। ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ব্যবহারে অসুবিধা চিহ্নিত করে দ্রুত এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে এনবিআর। বুধবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে পরীক্ষামূলকভাবে এই যন্ত্র ব্যবহারকারীদের সাথে মতবিনিময় করেন এনবিআর কর্মকর্তারা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। গত 25 আগস্ট ভ্যাট আদায়ে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফডি প্রকল্পের উদ্বোধন করে এনবিআর। এরপর শুধুমাত্র তেজগাঁও এলাকায় 182টি দোকানে এ যন্ত্র বসানো হয়। এ যন্ত্রের বৈশিষ্ট্য হল দোকানের লেনদেন তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে, ভ্যাটও আদায় হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবেই। যন্ত্রটি ব্যবহার করে ঠিক কি কি সমস্যার মুখোমুখি হয়েছেন ব্যবসায়ীরা তা জানতেই কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণের এ আয়োজন। এখন আমরা ভ্যাট চাই কাস্টমারের কাছে, যখন স্লিপটা কাটি তখন আপনার অনেক কাস্টমারে খারাপ আচরণ করে। আমরা যখন এই প্রোডাক্টগুলো চার্জ দিয়ে যে বাইর করব, ওইটা আমাদের জন্য একটু সমস্যা হয়। ঠিক আছে, এখানে যদি কোনো স্ক্যানার মেশিন হয় তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ব্যবসায়ীরা তুলে ধরেন তাদের সমস্যার কথা, আর এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন এনবিআর কর্মকর্তারা। ইএফডি ব্যবস্থাপনাটা মাত্রই শুরু হলো, তো আমরা যে 10,000 মাত্র বসানোর পর কিন্তু এই প্রবলেমগুলো আসবে এবং আমরা অ্যাড্রেস করে যাতে বড় ওয়াইড স্কেলে যখন যাব তখন এগুলো অলরেডি সলভ হয়ে আসবে। ভ্যাট আদায় বাড়াতে সরকারকে সব ধরনের সহযোগিতার কথা জানান ব্যবসায়ী নেতারা, তবে করের পরিধি আরো বাড়ানোর আহ্বান তাদের। আমরা এই পদ্মা সেতুর স্বপ্নও দেখতে পারতাম না, 4 লেনের স্বপ্নও দেখতে পারতাম না। আমরা ভ্যাট কিন্তু দিচ্ছে, কাস্টমার ভ্যাট দিচ্ছে, ওই ভ্যাটটা আমাদের দিতে হবে। যদি আমরা ভ্যাট না আদায় করতে পারি তাহলে আমরা কাস্টমারের কাছে বিক্রি করব না। চলতি অর্থবছরে এনবিআরকে আদায় করতে হবে 3,30,000 কোটি টাকার রাজস্ব। এর মধ্যে 1,25,000 কোটি টাকা আদায় হওয়ার কথা ভ্যাট থেকে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সাতক্ষীরায় আশাশুনির বুধহাটা বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের 55তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোহাম্মদ সিরাজুল হক ও মোহাম্মদ শামসুল হক এবং কোম্পানি সচিব আব্দুল হান্নান খান এবং মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান।
দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা নিয়ে রবি অ্যাজিয়াটা লিমিটেড এবং রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। এর মাধ্যমে রবি অ্যাজিয়াটা লিমিটেডের কর্মকর্তারা রূপায়ণ সিটি উত্তরায় বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন এবং রবি অ্যাজিয়াটা লিমিটেডের তাদের প্রিমিয়াম গ্রাহকদের কাছে রূপায়ণ সিটি উত্তরার প্রমোশনাল কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করবে। রবি অ্যাজিয়াটা লিমিটেডের পক্ষ থেকে চুক্তিতে সই করেন চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং রূপায়ণের পক্ষে চুক্তি সই করেন রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমান। এ সময় রবি অ্যাজিয়াটার ভাইস প্রেসিডেন্ট রফিকুল হক সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুজিব শতবর্ষ উপলক্ষে শুরু হচ্ছে জাতীয় টেনিস টুর্নামেন্ট। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদন ক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের আয়োজনে ৪ থেকে ১২ ডিসেম্বর হবে টুর্নামেন্ট। প্রথম পর্ব রাজশাহীতে এবং দ্বিতীয় পর্ব ঢাকায় হবে। প্রতিযোগিতায় পুরুষ ও নারী একক ছাড়াও অনূর্ধ্ব ১২, ১৪ ও ১৮ সহ ৬টি ইভেন্টে খেলা হবে। আর এরই সাথে শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দিল ব্রিটেন, আগামী সপ্তাহেই প্রয়োগ। করোনায় দেশে আরও ৩৮ মৃত্যু। আনকারায় হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য, ঢাকায় আতাতুর্কের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আসছেন তুরস্কের রাষ্ট্রপতি। কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধা আতিক হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ১ জন খালাস। পলাতক পিকে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, মামলার অগ্রগতি নিয়ে হাইকোর্টের ক্ষোভ। পোশাক শিল্পে বেড়েছে ক্রেতার আস্থা, তৈরি হয়েছে বিনিয়োগের ক্ষেত্র। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।